যুক্তরাষ্ট্রের প্রফেসর, সে বলছে যুক্তরাষ্ট্র ইজ দি অনলি টেরোরিস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হু কিল্ড 3.8 মিলিয়ন পিপল। ইরান ওয়াজ নেভার উইনেবল। এটা কখনোই আপনার সামরিক যুদ্ধের মাধ্যমে জয় করা যাবে না। এটা কিন্তু ওয়েস্ট অনেক আগের থেকে জানতো। এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু অনেক কিছুই পাল্টায় দিচ্ছে। ইন্ডিয়া কিন্তু এখন বাধ্য হয়েছে দ্যাট ইন্ডিয়া হ্যাজ টু পে টু রাশিয়া। যত তেল যার কিনতে হচ্ছে রাশিয়া থেকে, এটা কিন্তু ডলারে কিনছে না সে, বিকজ ডলার তো তার আটকায় যায়। রাশিয়ানরা কিন্তু এখন ডলারে তারা কিছু কেনে না, তাদেরকে হয় রুবলে দিতে হবে অথবা অন্য কোনো কারেন্সিতে। ইন্ডিয়া ইজ ডেসপারেট যে সে এখন ইউয়ান কিনতেছে, ইউয়ান কিনে ইউয়ান জমা করতেছে রাশিয়াকে পে করার জন্য। ইরান কিন্তু আবার আরেকদিকে শর্ত দিয়েছে যে আমি জাহাজ সেগুলি যেতে দিব যারা ইউয়ানে তেল পেমেন্ট করছে। তো আলটিমেটলি কি হচ্ছে, চায়না কিন্তু কিছুই করতে হচ্ছে না, বিকজ এখন ওয়ার্ল্ডে বলা হয় যে চায়না ইজ এ কান্ট্রি উইচ প্রডিউসেস 62% অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। সারা পৃথিবীর যে রিকোয়ারমেন্ট তার 62% ইজ মেড বাই চায়না। এই যুদ্ধটা হয়তো বা ইউএসএ 5 দিনের জন্য একটা ব্রেক নিয়েছে জাস্ট টু রিক্যাপ, বাট আমার মনে হয় না যে দিস ইজ গোয়িং টু, ইট ইজ হ্যাজ এন্ডেড। এটার একটা শেষ দরকার, এবং সেই শেষটার শর্তগুলি কে কিভাবে মানবে, কতটুকু সে ছাড় দিবে, সেই নেগোসিয়েশনটাই হয়তোবা চলতে পারে এখন থ্রু ওমান উইথ দ্য ইউরোপ। আমি বলবো ইউএসএ উইল নট হ্যাভ মাচ রোল হেয়ার। ইউএসএ কে বরং ইউরোপিয়ান পাওয়াররা রাজি করাবে যে তুমি এখন এইগুলো। আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই 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 সাথে আমি মনে করি একটা আমি বলবো যে অল্টারনেটিভ ট্র্যাকে ডিসকাশন চলবে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে তারা ইরানের সঙ্গে কি রকম টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা তারা একসেপ্ট করবে আর কি, পুরো সেটেলমেন্টটা সেটার উপর নির্ভর করবে। কারণ এখানে ইউএসএ যদি ইউএসএ কে যদি সত্যি সত্যি তাদের বেসগুলি সরিয়ে নিতে হয়, বা এটাকে ডাউন সাইজ, হয়তো সরাবে না প্রথমে, বাট এটাকে ডাউন সাইজ করাবে। কারণ সেই ক্ষেত্রে হয়তো বা এখানে একটা ইন্টারনাল আপনার অ্যালায়েন্স হবে। আমি যেটা ফিল করতেছি সেই অ্যালায়েন্সের মধ্যে পাকিস্তান এবং সৌদি আরব এবং টার্কি, দে উইল প্লে ভেরি ভেরি ইফেক্টিভ রোল। এবং আমার মনে হয় এটা যদি হয় তাহলে কিন্তু আমি মনে করি ইসরায়েলের যে আপাত দৃষ্টিতে সে যে গ্রেটার ইসরায়েল স্থাপন করার যে স্বপ্নটা, সেটা হয়তোবা তাদের একটু পিছিয়ে নিতে হবে। এটা আবার কবে আবার চালু হবে আই ডোন্ট নো, বাট ইসরায়েল তো জানেন যে তাদের ইস এ জায়নিস্ট কান্ট্রি। এবং এই যে এখন দের ইজ এ কোল্ড ওয়ার, একটা ঠান্ডা যুদ্ধ চলছে জুডাইজম এবং জায়নিস্টদের মধ্যে। এখন কে অ্যাকচুয়ালি, এটা নির্ভর করবে আরো একটা ব্যাপারের উপরে, সেটা হচ্ছে যে আপনার নেতানিয়াহু যে ট্রায়াল ফেস করছে বিকজ অফ দ্য করাপশন, সেটা কতটুকু আগায় নিতে পারে মানুষের। এবং ইলেকশন কিন্তু সামনে, ইসরায়েলি ইলেকশন কিন্তু ভেরি ক্লোজ, এবং তখন দেখা যাবে যে আসলে ইসরায়েলের মানুষ কি নেতানিয়াহুকে চায় নাকি তার অল্টারনেটিভ কোনো নতুন নতুন নেতাকে চায়। তো এই হলো ব্যাপার। আর এর সাথে সাথে আরেকটা জিনিস কিন্তু আরেকটা সাইডে ডেভেলপ করেছে, আপনারা খেয়াল করেছেন কিনা, সেটা হচ্ছে যে এতদিন দীর্ঘদিন ধরে প্রায় আমি বলবো 3-4 বছর ধরে আপনার ইন্ডিয়া কিন্তু রাশিয়া থেকে যে তেল কিনতো, সেই তেলটা কিন্তু ইন্ডিয়া পেমেন্ট করতো আপনার ইন্ডিয়ান রুপিতে। এবং এই রুপিটা রাশিয়া কখনো নিয়ে যায় নাই, এটা ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংকে রয়ে গেছে, এবং দ্যাট সাইজ ইজ 7 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপি। এই ইন্ডিয়ান রুপি ব্যাপারে খুব রিসেন্টলি যেটা বলেছে রাশিয়া বলেছে যে দেখো, আমি এই তোমার এই ভারতীয় টাকার আমি পেমেন্ট নেব না, তুমি যদি আমাকে পেমেন্ট দিবা তুমি ইউয়ানে পেমেন্ট দিবা। এখন ব্যাপারটা হলো ইউএনএ কেন, রুবলে কেন না? কারণ রাশিয়ার যে ডিফেন্স ইন্ডাস্ট্রি, রাশিয়ার যে এন্টায়ার দি হেভি ইন্ডাস্ট্রি ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন দি অ্যাক্সেসরিজ, পার্টস অ্যান্ড ভেরি এসেন্সিয়াল আইটেমস হুইচ ইজ প্রডিউসড অনলি ইন চায়না। তো চায়না থেকে কিনতে হলে আইদার ইউ হ্যাভ টু পে ইন ডলার অর ইউ হ্যাভ টু পে ইন ইউয়ান। ইউয়ান। সো চায়না বলে দিয়েছে যে আমি তোমার কাছ থেকে ইন্ডিয়ান রুপি তো নেওয়ার প্রশ্নই আসে না, আই ক্যান টেক অ্যাট বেস্ট আমার কারেন্সিতে তুমি পেমেন্ট করবে। এখন এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কারেন্সি ডিভ্যালুয়েশন হওয়াতে এই যে 7 ট্রিলিয়নের মধ্যে কত 13 না 14 বিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে, মানে এটা এটা নাই হয়ে গেছে আর কি। এইটা হওয়ার পরে মানে রাশিয়া বলছে নো মোর ইন ইন্ডিয়ান রুপি,
I will not keep that money also. You better take away your money and pay me in yuan. এবং ইন্ডিয়া কিন্তু এখন বাধ্য হয়েছে that India has to pay to Russia যত তেল যার কিনতে হচ্ছে রাশিয়া থেকে, এটা কিন্তু ডলারে কিনছে না সে, বিকজ ডলার তো তার আটকায় যায়। রাশিয়ানরা কিন্তু এখন ডলারে তারা কিছু কেনে না, তাদেরকে হয় রুবলে দিতে হবে অথবা অন্য কোনো কারেন্সিতে। নট ইন ওয়েস্টার্ন ব্যাংকিং এর সিস্টেমে এটা যেতে পারবে না, এটি হলো কথা। তো সেই অনুযায়ী এখন ইন্ডিয়া ইজ ডেসপারেট যে সে এখন ইউয়ান কিনতেছে, ইউয়ান কিনে ইউয়ান জমা করতেছে রাশিয়াকে পে করার জন্য। এখন দেখেন আপনি খেলাটা কোথায় চলে যাচ্ছে, যে এখন কিন্তু ইরান কিন্তু আবার আরেকদিকে শর্ত দিয়েছে যে আমি জাহাজ সেগুলি যেতে দিব যারা ইউয়ানে তেল পেমেন্ট করছে। তো আলটিমেটলি কি হচ্ছে, চায়না কিন্তু কিছুই করতে হচ্ছে না, বিকজ এখন ওয়ার্ল্ডে বলা হয় যে চায়না ইজ এ কান্ট্রি হুইচ প্রডিউসেস 62% অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। সারা পৃথিবীর যে রিকোয়ারমেন্ট তার 62% ইজ মেড বাই চায়না। এইরকম একটা দেশের সাথে আপনি কিভাবে, তার তো যুদ্ধ করার কোনো দরকার নাই, তো সে কিছু করছে না, তার জন্য সবাই কাজ করতেছে। তো এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু অনেক কিছুই পাল্টায় দিচ্ছে, এবং আমি তো অপেক্ষা করছি যে পৃথিবী কিভাবে বদলে যাবে, আমি সেই অপেক্ষাটা করছি। তো আমি বলবো আমি একটা ওভারঅল ভিউ দিলাম। সেই আমি বদলে যাওয়ার কাছাকাছি আপনি মনে করছেন যে ইরান হ্যাঁ, এই যুদ্ধ চলে গেছে? আমি কিন্তু আমি আপনাকে বলি, আমি যখন ইউএসএ তে, আমি ইউএসএ তে না, আমি যখন 2008 সালে যখন আমি এই ইরানকে কিন্তু অ্যাটাক করার প্ল্যান ছিল 2008 সালে, এবং আমি তখন লন্ডনে, আমি রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজে, আমরা তখন সম্ভবত ওবামা মাত্র প্রেসিডেন্ট ইলেকশন জিতলো, দ্যাট ইজ ইন নভেম্বর, এবং ওই সময় আমাদের মিডল ইস্ট কনফারেন্স চলছিল। মিডল ইস্ট কনফারেন্সে আমরা হলাম দোতলায়, এবং নিচতলায় চ্যাটাম হাউস আর হচ্ছে রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ, তারা মিলে তারা একটা ওয়ার্কআউট করছিল যে ইরানে মিলিটারি অ্যাকশন নেওয়া সম্ভব কি সম্ভব না। এবং তখন কিন্তু ইউকে খুব শক্তভাবে জানিয়ে দিয়েছিল, গর্ডন ব্রাউন ছিল তখন প্রাইম মিনিস্টার, বলছে যে নো ওয়ে উই ক্যান এফোর্ড টু গো টু ইরান টু ক্যারি আউট মিলিটারি অ্যাকশন। এবং আমাদেরও যে উপরের যে মিলিটারি কনফারেন্স হচ্ছিল ওইটাতেও কিন্তু আমরা রিকমেন্ড করেছিলাম যে নাও, মিলিটারি অ্যাকশন ইজ ইম্পসিবল, ইটস নট এ ফিজিবল অপশন ফর ইরান। তো এই তখন কিন্তু আমরা বেরিয়ে আসছিলাম, 2008-এর কথা বলছি আমি, আজকে কিন্তু 2026 রিমেম্বার, 17 বছর আগে কিন্তু একবার প্ল্যানটা রিহার্স হয়েছিল, বাট এটা হয় নাই। তো ব্যাপারটা হচ্ছে কি, যে ইরান ওয়াজ নেভার উইনেবল, এটা কখনোই আপনার সামরিক যুদ্ধের মাধ্যমে জয় করা যাবে না, এটা কিন্তু ওয়েস্ট অনেক আগের থেকে জানতো। তো এখন এই দেখেন কারণে কখনো এত ঘটনা বছর, দাঁড়ালো, প্রায় যুগ যুগ ধরে চেষ্টা করে ইরানের উপর। এখন দেখেন কি ঘটনা দাঁড়ালো, যে আপনি 17 বছর অপেক্ষা করলেন, কিন্তু আলটিমেটলি কিন্তু কিছুই হলো না। আপনি এখন সরে যাচ্ছেন যুদ্ধ থেকে অন দি ইরানিয়ান টার্মস, এবং আই এম মোর দেন শিওর দ্যাট এইবার কিন্তু একটা রিস্ট্রাকচার হবে, এটা একটা মধ্যপ্রাচ্যে একটা মানে আপনি নতুন কাঠামো আপনি আসবে। হ্যাঁ, আপনি নিজে যেটি বুঝতে পারছেন যে ইরানের অনেকটাই বিজয়, আপনি ইরানের পক্ষে আপনি আপনার কথা আসলে যতটুকু আসলে বুঝতে পারছেন। মিলিটারি আমি আপনাকে বলি, এই মানে ধরনের এই আপাত দৃষ্টিতে এই যুদ্ধটা, কনফ্লিক্ট, চলমান যুদ্ধের মধ্যে এদের মধ্যে চলমান আবারও যুদ্ধটা আমি বলবো যে এটা একটা এর আগেও কিন্তু আমি একটা বলি, জন মার্শমেয়ার, উনি কিন্তু একজন খুব শক্ত কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্ট। উনি তার এই যে এবারে যুদ্ধ শুরু হওয়ার আগেই, যখন যুদ্ধ শুরু হলো, তখন উনি বললেন যে আমি ইরানকে দোষারোপ করি, তারা গত 25-এ যে যুদ্ধটা শুরু হয়েছিল ওখানে কেন ইরান বন্ধ করলো যুদ্ধ, দে শুড হ্যাভ কন্টিনিউড। কারণ এই যুদ্ধটা বন্ধ হয়েছে শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকা ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার, এরকম আনপ্রিপেয়ার্ড কন্ডিশনে ওয়ার যুদ্ধে গেছে। এটা ইরানের বোঝা উচিত ছিল, এবং ইরান তখনই কিন্তু এই যে আজকে যে কন্ডিশনটা, এটা কিন্তু ইরান তখন কিন্তু করলে আরো বেশি লাভবান হতো। তার পয়েন্টটা জি। ছিল এটা, বলে যে এটা শুধুই, আমি আরেকটা জিনিস বলি আপনার, যে তার অ্যাসেসমেন্ট অনুযায়ী 1971 সালের পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র হলো, সে নিজে একজন যুক্তরাষ্ট্রের প্রফেসর, সে বলছে যুক্তরাষ্ট্র ইজ দি অনলি terrorist country in the world who killed 3.8 million people. হুম। Sorry, 38 million people. 38 million people killed between this time. There is no other country who has caused so much of damage to humanity. তো এই দেশটা, তার একটা শিক্ষা দরকার ছিল, এটাই ছিল তার তার ওই সময়কার তার 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 দাবি ছিল এটা। মানে সে বরং ইরানের উপরে খুব আপসেট যে ইরান কেন ওই যুদ্ধটাকে হঠাৎ করে ছেড়ে দিল। তাদের তো দে হ্যাড প্রিপারেশন, দে শুড হ্যাভ কন্টিনিউড ফর দ্যাট।
এই হলো এই কথাটা আমি বলে আমি আপাতত আমরা যতটুকু বুঝতে এখানে পারছি আপনি মনে করছেন যে দ্বিতীয়বার যেটি হয়েছে সেটি খুব একদম আয়োজন করেই করেছে, প্রিপারেশন নিয়ে করেছে, প্ল্যান করে না না করেছে, সেটাও করে সেটিও নাই, ব্লান্ডার সেটাও হয়ে করে গেছে। নাই কিন্তু, না সেটাও না করে নাই মানে, বিকজ না আমি বলছি যে গত 25-এ যে আক্রমণটা হয়েছে সেটি তো আনপ্রিপেয়ার্ড ছিল আপনি বলছেন। তখনই ইরান যদি ঠিকমতো ব্যবস্থা নিত হয়তো আহ, আহ, ভালোভাবে তাদেরকে শিক্ষা দেওয়ার একটা সুযোগ ছিল, ইরান যুদ্ধ জি জি বন্ধ করা উচিত হয়নি। এবার তো জেনে শুনে করেছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা তো ইরানের সম্পূর্ণ ইরান তো অপ্রস্তুত ছিল না এবং এবারে এবারে প্রস্তুতি কিন্তু নিয়ে অন্য যদি অন্য করে থাকে প্রজেক্ট নিয়ে এবারও আসছিল। তো ফেল করলো। এবার না এবারে অন্য প্রজেক্ট নিয়ে আসছিল, এবারে ছিল কি যে যেহেতু একটা পিপলস মুভমেন্ট চলছিল, হুম। তারা ভেবেছে ঠিক ইরাকের মতো এখানেও আমি একটা কিছু 7-8 দিন বমিং টমিং করলে মানুষ আরো খেপে যাবে, খেপে গেলে তো তারা রিজিম চেঞ্জ তার করতে মানে চাইবে, এটাও ফেলিউর হয়েছে, মোট কথা হলো এটাও এই ফেল করে যাবে। দ্যাট এইটা ইজ ফেল দ্য হয়েছে, মিস্টেক। জি। এটাই কিন্তু যারা নাকি হিস্টোরিয়ান, হ্যাঁ, আমেরিকান হিস্ট্রিয়ান যারা, তারা কিন্তু বলে যে ইউ হ্যাভ নট আন্ডারস্টুড দি পার্সিয়ান পিপল, দি ইরানিয়ান পিপল আর টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স, অ্যান্ড প্লাস তাদের যে কি বলবো বাই ডিফল্ট দ্য টেরেন কন্ডিশন ইজ সিম্পলি আনউইনেবল, ইট ইজ জি। নট পসিবল সিম্পলি বমিং। এটা কিন্তু কেন আপনাকে এই অনেক যে ধন্যবাদ। তাদের যে জয়েন্ট চিফ অফ স্টাফ, সে কেনও কিন্তু তাকে কিন্তু সতর্ক করেছে যে আমরা কিন্তু শুধুমাত্র বিমান হামলা করে কিন্তু এখানে কিন্তু আমি রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে আমরা পরিবর্তন করতে পারবো না, হুম। আপনাকে কিন্তু গ্রাউন্ড ওয়ারে যেতেই হবে, অ্যান্ড উই আর নট জি। প্রিপেয়ার্ড ফর ইট, হি হ্যাজ সেড দ্যাট। আপনাকে অনেক ধন্যবাদ।